আমরা ভিডিওগুলা তৈরি করি সাধারণ মানুষ এবং হোমিওপ্যাথিক ছাত্রছাত্রী বা আমাদের যারা ভক্তবৃন্দ আছে তাদের জন্য সব শ্রেণীর উপযোগী করে তৈরি করি। তো এই জন্য এখানে আমাদের বিভিন্ন ধরনের তথ্য থাকে। আমরা ওষুধের তথ্যও দিয়ে থাকি। আমরা ওই সম্পর্কিত ওই রোগটা সম্পর্কিত আমরা বেশ কিছু একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলি পছন্দ হয়, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই আমরা যাতে আরো ভালো ভালো কাজ করতে পারি, এই প্রতীক্ষায় আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার এস এম শাকিল হোসেন আপনাদের সবাইকে হোমিওভার্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ঘুম এমন একটি বিষয় যা মানুষ অনেক সময় তেমন গুরুত্ব দেয় না, যতক্ষণ না পর্যন্ত তারা বড় রকমের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ঘুম আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো একটা কোয়ালিটি স্লিপের অভাব আপনার সামগ্রিক স্বাস্থ্যে ছোট এবং বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন বলেছে, নিদ্রাহীনতা মানে হলো যখন ঘুমানোর সময় এবং সুযোগ থাকা সত্ত্বেও ঘুম ঠিক মতো আসতে চায় না, ঘুম দীর্ঘক্ষণ ধরে রাখা যায় না বা ঘুমের মান ভালো হয় না। এর ফলে দিনের বেলায় নানান রকম সমস্যা সৃষ্টি করে। এটাই হচ্ছে আমেরিকান একাডেমি অফ স্লিপ অফ মেডিসিনের অনুযায়ী নিদ্রাহীনতা, বা আমরা এটাকে মেডিকেল টার্মিনোলজি হিসেবে ইনসোমনিয়া বলছি আর কি। বিশেষজ্ঞরা নিদ্রাহীনতাকে দুইটা প্রধান শ্রেণীতে ভাগ করে, একটা হচ্ছে অ্যাকুইট আর একটা হচ্ছে ক্রনিক। এবং এই ক্রনিক নিদ্রাহীনতাকে আমরা ইনসোমনিয়া ডিসঅর্ডার বলছি আর কি। এখন আমরা যদি কারণ অনুযায়ী চিন্তা করি তাহলে আসলে আমাদের এই নিদ্রাহীনতার পিছনে দুটো কারণ থাকে। একটা হচ্ছে প্রাইমারি ইনসোমনিয়া বা প্রাথমিক নিদ্রাহীনতা, অর্থাৎ এটা অন্য কোনো রকম শারীরিক বা মানসিক সমস্যা ছাড়াই যদি নিদ্রাহীনতা হয়, অর্থাৎ শুধুমাত্র নিদ্রাহীনতাই একটা সিমটম হয়, সেক্ষেত্রে এটাকে আমরা প্রাইমারি ইনসোমনিয়া বলছি আর কি। আর সেকেন্ডারি ইনসোমনিয়াটা কি? এটি অন্য কোনো শারীরিক বা মানসিক সমস্যার একটা লক্ষণ হিসেবে এই নিদ্রাহীনতা ঘটবে। যেমন কোনো রোগ বা পরিস্থিতির কারণে যদি আপনি নিদ্রাহীনতায় ভোগেন তাহলে এটাকে সেকেন্ডারি ইনসোমনিয়া বলা হয়। এখন বিশেষজ্ঞরা নিদ্রাহীনতার কারণ নিয়ে অনেক দিন থেকে গবেষণা করে যাচ্ছে, তবে আসলে নিদ্রাহীনতা কেন ঘটতেছে এগুলো আসলে পরিপূর্ণভাবে জানা যায় না। তবে বলা হয় যে বেশ কিছু পজিটিভ ফ্যাক্টর আছে বা বেশ কিছু কারণ আছে যেটা সরাসরি নিদ্রাহীনতা তৈরি করতে পারে বা নিদ্রাহীনতাকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ নিদ্রাহীনতা কেন এবং কিভাবে ঘটে তা পুরোপুরি বোঝার জন্য আরো অনেক গবেষণা দরকার আর কি। সাধারণত যেসব কারণে নিদ্রাহীনতা সৃষ্টি হয় সেগুলোর মধ্যে আছে, প্রথম কথা হচ্ছে জেনেটিক্স। আপনার জিনে বা আপনার ফ্যামিলির ইতিহাসে যদি ভালো ঘুমের অভ্যাস না থাকে তাহলে আসলে আপনি নিদ্রাহীনতায় ভুগতে পারেন। 2 নাম্বার হচ্ছে মস্তিষ্কের কার্যক্রমের পার্থক্য। সাধারণত যারা ইনসোমনিয়াতে ভোগে তাদের মস্তিষ্কের কার্যক্রম অন্যদের তুলনায় বেশি থাকতে পারে। তাদের ব্রেনটা সাধারণত হাইপার অ্যাক্টিভ হয়। তাদের ব্রেনের কেমিস্ট্রিটা এমন পার্থক্য থাকতে পারে যা ঘুমাতে সক্ষমতায় প্রভাব ফেলে। তারপরে আছে আপনার শারীরিক স্বাস্থ্যের সমস্যা হতে পারে। আপনার শারীরিক স্বাস্থ্যের সমস্যাগুলো আপনার ঘুমের উপরে প্রভাব ফেলতে পারে, যেমন অস্থায়ী অসুস্থতা, যেমন ছোটখাটো কোনো ইনফেকশন বা ইনজুরি, অথবা দীর্ঘস্থায়ী সমস্যা যেমন ধরেন হার্টের প্রবলেম, অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রাইটিস বা ব্রেনের কোনো ডিজিজ। এই সব পরিস্থিতি বা এই সমস্ত রোগ থাকলে আপনার সার্কেডিয়াম রিদম, অর্থাৎ যেটাকে আপনার ঘুমের প্রাকৃতিক ঘুম এবং জাগার যে একটা সময়সূচি, অর্থাৎ আপনার বডির যে একটা ন্যাচারাল ক্লক আছে এটাকে প্রভাবিত করে, সেগুলোর একটা কারণ হইতে পারে। আর মানসিক স্বাস্থ্য সমস্যা এটা একটা খুবই বড় সমস্যা। দীর্ঘস্থায়ী নিদ্রাহীনতার প্রায় অর্ধেক রোগীর জন্য কোনো না কোনো মানসিক সমস্যা থাকে, যেমন টেনশন, ডিপ্রেশন বা বিভিন্ন ধরনের মেন্টালিটি ডিসঅর্ডার থাকতে পারে। জীবনযাত্রার পরিস্থিতি আপনাকে ঘুমকে প্রভাবিত করতে পারে, যেমন চাপপূর্ণ বা কঠিন পরিস্থিতি নিদ্রাহীনতার কারণ হতে পারে। জীবনের পরিবর্তন, সাধারণত স্বল্পমেয়াদী বা অস্থায়ী পরিবর্তনগুলো প্রায়ই কারণ হিসেবে কাজ করে, যেমন ধরেন অপরিচিত স্থানে ঘুমানো, মেহমানের বাসায় যে ঘুমানো, বা কোনো জায়গায় ট্যুরে যে ঘুমানো, বা নতুন কোনো কাজের সময়সূচি শিফট করা, যেমন শিফট কাজের সময়সূচি, এগুলোর সাথে আপনার জীবনের পরিবর্তন হতে পারে। এবং দীর্ঘমেয়াদী কিছু পরিবর্তন, যেমন নতুন বাড়িতে স্থানান্তর হওয়া, ফরেন কান্ট্রিতে শিফট হওয়া, এগুলা ঘুমের উপরে প্রভাব ফেলতে পারে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনার অভ্যাস এবং রুটিন।
আপনার ঘুমের অভ্যাস, যাকে ঘুমের স্বাস্থ্য বা স্লিপ হাইজিন বলা হয়, এটা নিদ্রাহীনতার কারণ হতে পারে। এর মধ্যে আছে আপনি কি কখন ন্যাপ নেন, আপনি কখন ঘুমোতে যান, আপনি খাবারে কোনো ক্যাফেইন খান কিনা, আপনি কোনো নেশা করেন কিনা, আপনি কি ধরনের মেডিসিন খাচ্ছেন, আপনি কতটুকু পরিশ্রম করছেন, এবং আপনি কতটুকু রাত্রিবেলা ব্লু রেতে, অর্থাৎ আপনার মোবাইলের ডিভাইস আপনি বা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করছেন, এগুলার উপরে এই সমস্ত জিনিস ডিপেন্ড করে। তবে ঘুমের অভাব নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকি প্রচন্ডভাবে বাড়াইতে পারে। যেমন আপনি যদি ঘুম ঠিক মতো না হয়, ইনসোমনিয়াতে ভুগেন, আপনি মাস্টলি আপনি বিষণ্ণতায় ভুগবেন, ডিপ্রেশনে ভুগবেন, উদ্বেগে ভুগবেন, টেনশনে ভুগবেন, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হবে, হার্ট অ্যাটাক হইতে পারে, স্ট্রোক হইতে পারবে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে, আপনি আস্তে আস্তে মোটা হয়ে যেতে পারবেন, যেটাকে আমরা ওবেসিটি বলছি, এবং মেন্টালি বিভিন্ন রোগ আপনাকে আক্রমণ করে বসবে। যারা নিদ্রাহীনতায় ভুগে তাদের হয়তো ঘুম আসতে অনেক দেরি হয়ে থাকে, যেটাকে স্লিপ অনসেট ইনসোমনিয়া বলা হয়। ঘুমের মধ্যে বারবার জেগে ওঠেন যারা, তাদেরকে স্লিপ মেইনটেনেন্স ইনসোমনিয়া বলা হয়। আর এই দুটো সমস্যার কারণে দিনের বেলায় ঠিক মতো কাজ করতে মনোযোগ আসে না, সমস্যা হয়। আপনি হয়তো সারাদিন মেজাজ খারাপ নিয়ে বা বিরক্তি নিয়ে কাটাইতে পারেন, ক্লান্তি, অবসাদ আর মনোযোগের অভাব, ঘাটতি যেন আপনার লেগেই থাকবে। আরো বড় বিপদ হলো, আপনি যতই ক্লান্ত থাকেন না কেন, রাতে যদি ঠিক মতো ঘুমাইতে না পারেন আর দুপুরে যদি এই ঘুমানোর চেষ্টা করেন, সেটাও সম্ভব হবে না, যেটা একটা বিরাট একটা প্রবলেম, গ্রেট প্রবলেম আর কি। এখন এই নিদ্রাহীনতার জন্য নিজেকে প্রস্তুত করার কিছু কার্যকরী টেকনিক আছে, অর্থাৎ এই টেকনিক গুলা যদি আপনি অবলম্বন করেন, অর্থাৎ এই 7টি টেকনিক বিজ্ঞানীরা বলেছেন, এটা যদি আপনি অবলম্বন করেন, আপনি খুব ভালো ঘুমাইতে পারবেন ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে নিয়মিত ঘুমের একটা সঠিক সময়সূচি আপনি তৈরি করুন। প্রতিদিন একই সময়ে একই টাইমে বিছানায় যান এবং সকালে ওঠার চেষ্টা করেন। বিশেষভাবে বিকেল বা সন্ধ্যেবেলাতে অতিরিক্ত ন্যাপ এড়িয়ে চলুন, কারণ এটি আপনাকে রাতে ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। 2 নাম্বার হচ্ছে ঘুমানোর আগে মনটাকে শান্ত করুন বা হালকা মেডিটেশন করুন বা ব্রিদিং এক্সারসাইজ করে নেন। দিনের সমস্ত চিন্তা ভাবনাকে দূর করার জন্য কিছু সময়ের জন্য বিরতি নিন। বিছানায় শুয়ে না থেকে কিছু শান্তিপূর্ণ কাজ করেন, যেমন একটা ভালো বই পড়া, গভীর শ্বাসের ব্যায়াম করা। এগুলা করলে আপনার ঘুম, অর্থাৎ আপনার মনকে রিল্যাক্স করার চেষ্টা করলে আপনার একটা ভালো ঘুম হবে। 3 নাম্বার হচ্ছে ঘুমের জন্য একটা আরামদায়ক পরিবেশ তৈরি করতে হবে। আপনার ঘুমের পরিবেশ যেন খুব শান্ত, আরামদায়ক, লাইটে হালকা, যাতে অন্ধকারযুক্ত পরিবেশ হয় এবং অতিরিক্ত আলো, তাপমাত্রা, শব্দ এগুলাকে মুক্ত করে ঘুমের জন্য একটা আরামদায়ক পরিবেশ আপনার তৈরি করা খুবই দরকার। এবং 4 নাম্বার হচ্ছে ডিভাইসের ব্যবহার কমানো। বিছানায় যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে থেকে কোনো রকম মোবাইল, ল্যাপটপ, টিভি দিকে তাকাবেন না। এই ডিভাইসগুলা শরীরের ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন মেলাটোনিন উৎপাদনে বাধা দেয়, যে কারণে আপনার ঘুম ঠিকমতো আসতে চায় না, আপনি ক্রনিক ইনসোমনিয়াতে ভুগবেন। 5 নাম্বার হচ্ছে খাবার দাবারের দিকে খেয়াল রাখতে হবে। ইনফ্লামেটরি ফুড, সাধারণত এই ভাজি পোড়া, তেল, চর্বি, সয়াবিন তেলের খাবার, অতিরিক্ত চিনি জাতীয় খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলা রাস্তার খাবার, এগুলাকে সাধারণত এড়িয়ে চলতে হবে। বিশেষত সন্ধ্যায় ভারী খাবার বা ভারী পানীয়, বিশেষ করে ক্যাফেইন, অ্যালকোহলযুক্ত খাবার, অ্যালকোহলযুক্ত পানীয় আপনার ঘুমের প্যাটার্নকে কিন্তু নষ্ট করে ফেলবে। 6 নাম্বার হচ্ছে আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। নিয়মিত শারীরিক কার্যকলাপ যেমন হাঁটা বা জিমে কাজ করা, জিমে যাওয়া আপনার শরীরকে স্বাভাবিকভাবে ক্লান্ত করতে সাহায্য করবে, যেটা ঘুমকে উন্নতির দিকে নিয়ে যাবে। এবং সর্বশেষ বুদ্ধি হচ্ছে, দীর্ঘ সময় ঘুমের যদি সমস্যা হয়, তাহলে আপনাকে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এই সাধারণ পদ্ধতিগুলা আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার ঘুমের জন্য খুবই সহায়ক হতে পারে। তবে যদি সমস্যা দীর্ঘদিন থেকে চলতে থাকে, তবে চিকিৎসকের কাছে যে আপনার পুরো বডিটা একটা চেক আপ করে, নর্মালি বেসিক কিছু টেস্ট আছে, ওগুলা করে দেখতে হবে যে আপনার বডি কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার, সেহেতু হোমিওপ্যাথি হলো পৃথিবীর অন্যতম জনপ্রিয় সমন্বিত একটা চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে ওষুধ নির্বাচন করা হয় রোগীর ব্যক্তিগত বৈশিষ্ট্য এবং লক্ষণগুলোর সাদৃশ্যের উপরে ভিত্তি করে। এর মাধ্যমে রোগীর সমস্ত উপসর্গ দূর করে সম্পূর্ণ সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব। হোমিওপ্যাথির লক্ষ্য শুধুমাত্র নিদ্রাহীনতা চিকিৎসা করা নয়, বরং এর অন্তর্নিহিত কারণ এবং রোগীর ব্যক্তিগত সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে
সমাধান করা। এজন্য রোগীর বর্তমান সিমটম, অতীত চিকিৎসার ইতিহাস এবং পারিবারিক ইতিহাস বিবেচনা করা হয়। অনেক হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেগুলো নিদ্রাহীনতার লক্ষণ দূর করতে সাহায্য করে। এই ওষুধগুলা রোগীর যার যার পার্সোনালিজ কাস্টমাইজের উপরে নির্ভর করে। তবে নিদ্রাহীনতা বা ঘুম সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য আপনার বেশ কিছু আমাদের হোমিওপ্যাথিক রেপার্টরির বইতে কিছু ওষুধ দেওয়া আছে। রেড লাইন সিমটোমেটিক ট্রিটমেন্ট বা রেড লাইন কিছু মেডিসিন দেওয়া আছে, যেটাকে আমরা ফার্স্ট গ্রেড সিমটম বা ওষুধ বলছি। এগুলি আপনি হোমিওপ্যাথি এই ওষুধগুলি ঘুমের জন্য বেশ কিছু কার্যকরিতার ক্লিনিক্যাল ফিচার আমরা দেখতে পাই। আর তার মধ্যে এক নাম্বার হচ্ছে কফিয়া। এই ওষুধটি হোমিওপ্যাথির একটা অন্যতম সেরা ঘুমের ওষুধ। এটা তখনই ব্যবহার করা যায় যখন রোগী পরিপূর্ণ জাগ্রত থাকে, সারা রাত জেগে থাকে। চোখ বন্ধ করা রোগীর জন্য খুবই অসম্ভব হয় এবং মানসিক উৎফুল্লতার কারণে শারীরিক একটা উত্তেজনা দেখা দেয়, যেমন অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত অ্যাচিভমেন্টের পরে আনন্দ অথবা সুখকর বিস্ময়ের পরে যদি রোগীর অস্বস্তি যদি হয় এবং এই আনন্দের কারণে উৎফুল্ল হয়ে যদি তার একটা শারীরিক উত্তেজনা এসে যদি ঘুমের ব্যাঘাত ঘটায়, তখন এটা আপনার কফিয়া ব্যবহার করা হয়। এটি দীর্ঘ রাত জেগে থাকা বা ওষুধের অপব্যবহারের ফলে প্রযোজ্য। আমরা সিপ্রিপেডিয়াম নামের একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে। এটা যখন রোগীর মস্তিষ্কে ব্রেনের মধ্যে নানা রকম আনন্দদায়ক চিন্তার ভিড়ের কারণে ঘুমাইতে অক্ষম হয়, এই রোগীদের জন্য আমরা সাইপ্রিপিডিয়াম ওষুধটা ব্যবহার করি। সাধারণত ছোট শিশুদের ক্ষেত্রে এই সাইপ্রিপিডিয়াম কার্যকর যখন তারা পুরো রাত জেগে খেলা করে এবং এতে অভিভাবকরা বিরক্ত হন। আমরা ম্যাগনেসিয়া কার্প নিয়ে কথা বলতে চাই। এটি ব্যবহৃত হয় যখন পেটে খুব ভারী লাগে, দুশ্চিন্তা বা ভেতরে এক ধরনের ভয় কাজ করে এবং এসব কারণে যখন ঘুম হয় না। যাদের প্রচন্ড গ্যাসের সমস্যা থেকে ঘুমের ব্যাঘাত ঘটে এবং যারা শরীর ঢাকা না থাকে বা আনকাভার না থাকলে যারা ভয় পান, তাদের জন্য এটা খুবই উপযোগী। ক্যালিফস আমরা হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত, সাধারণত নার্ভাস ডেবিলিটি বা সাধারণত নার্ভাস এক্সাইটমেন্টের জন্য যারা ঘুমাইতে পারে না, অর্থাৎ উদ্বেগ, উত্তেজনা বা স্নায়বিক কারণে যদি কারো ঘুমের প্রবলেম হয়, স্নায়ুর অতিরিক্ত উত্তেজনার কারণে যদি কারো ঘুমের সমস্যা হয়, সেই ক্ষেত্রে ক্যালিফস একটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। রোগী সারাক্ষণ আগুন, ডাকাত, ভূত বা পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, ঘুমাতে গিয়ে মাংসপেশিতে কাঁপুনি হয়, ঘুম থেকে আচমকা ভয় পেয়ে জেগে ওঠে। আমরা ইগনিশিয়া নিয়ে কথা বলতে চাই। এটি ব্যবহৃত হয় যখন রোগী হালকা ঘুমায় এবং সবকিছু শোনে, অর্থাৎ যেটাকে আমরা জাগা ঘুম বলছি। একই বিষয়ে সারা রাত স্বপ্ন দেখে, এটা দুশ্চিন্তা করে, দুঃখ, বিষণ্ণতা, অন্য কোনো মনোকষ্টের কারণে যদি নিদ্রাহীনতা সৃষ্টি হয়, তখন আমরা ইগনিশিয়ার কথা চিন্তা করি। আমরা অ্যাকোডাইট ব্যবহার করি যখন উদ্বেগ, অস্থিরতা, দুঃখ বা প্যানিক অ্যাটাকের কারণে, যখন ভয়ের কারণে যখন ঘুম হয় না, শিশু অস্থিরভাবে ঘুরপাক খায়, জ্বরের কারণে ঘুমাইতে পারে না, এই রোগীদেরকে আমরা অ্যাকোনাইট দিই। আমরা আর্সেনিক নিয়ে কথা বলতে চাই। এটি ব্যবহৃত হয় যখন ভয়ের কারণে ঘুম হয় না বা এই ভয়টা সাধারণত রোগ কেন্দ্রিক, সিকিউরিটি কেন্দ্রিক ভয়। রোগী সবসময় আনসিকিউর অনুভব করে। নিদ্রাহীনতার সাথে এই রোগীদের প্রচন্ড দুর্বলতা থাকে, অস্থিরতার রোগীকে বিছানা থেকে সোফায়, চেয়ারে যেতে বাধ্য করে। মধ্যরাতের পরে এই আরো খারাপ হয়। ওপিয়াম নিয়ে আমরা কথা বলতে চাই। এটি যখন কফিয়া ফিল করে, বিশেষত আকস্মিক মানসিক ধাক্কা, খারাপ সংবাদ, ভীতিকর স্বপ্নের কারণে যখন নিদ্রাহীনতা ঘটে, তখন রোগী ঘুমানোর অনুভূতি আসে কিন্তু ঘুমাইতে পারে না। এই ক্ষেত্রে আমরা ওপিয়াম ব্যবহার করি। সালফার আমরা ব্যবহার করি যখন রোগী দিনে ঘুমিয়ে কাটায় কিন্তু রাতে যখন সে ঘুমাইতে পারে না, এবং এই জন্য আমরা সালফার খুব কাজ করে। সাধারণত চর্মরোগ, চাপা পড়ে নিদ্রাহীনতায় ভুগতে পারে। রোগী সাধারণত নোংরা থাকে এবং সাধারণত ছেঁড়া খাতায় বসে লাখ টাকার স্বপ্ন দেখে, এবং এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা সালফার ব্যবহার করি। আমরা অ্যাম্ব্রাট্রেসিয়া নিয়ে কথা বলতে চাই। এটি ব্যবহার হয় যখন মনোকষ্টের কারণে নিদ্রাহীনতার সৃষ্টি হয়, যেমন ব্যবসায়িক সমস্যা বা চিন্তা। রোগী বিছানায় যাওয়ার সময় কিছুটা ক্লান্তি অনুভব করে, তবে মাথা বালিশে রাখলেই সে জাগ্রত হয়ে যায়। আমরা ক্যামোমিলা নিয়ে কথা বলতে চাই। এটি ব্যবহার করা হয় যখন ব্যথা, স্নায়বিক উত্তেজনা, দাঁত ওঠার সময়, বিশেষ করে বাচ্চাদের দাঁত ওঠার সময়, টিবির কারণে যখন নিদ্রাহীনতা হয়, তখন ক্যামোমিলা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। রোগী বোরিং করে, যন্ত্রণায় কোকড়াইতে থাকে, অস্থিরতায় বিছানার এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমরা কোকুলাস ইন্ডিকা নিয়ে কথা বলতে চাই। এটি ব্যবহার করা হয় যখন রাত জাগার কারণে, অর্থাৎ
আপনি এমনি এমনি যখন রাত জাগবেন তখন, বা কোনো অসুস্থ মানুষকে সেবা করে বা টিভি সিনেমা মোবাইল টোবাইল দেখে যখন আপনি ইচ্ছা করে রাত জাগবেন, এবং এই কারণে যখন জাগতে জাগতে একটা হ্যাবিচুয়াল ইনসোমনিয়া তৈরি হয়, তখন আসলে কপুলাস ইন্ডিকা ভালো কাজ করে। কোনো চিন্তা বা ব্যস্ততার কারণে ঘুম আসতে চায় না, গত দিনের চিন্তায় আপনি ঘুমাইতে পারবেন না। আমরা নাক্স ভূমিকা নিয়ে কথা বলতে চাই। এটা সাধারণত যারা নেশা করে, যারা অতিরিক্ত চা কফি পান করে, বা পেটের সমস্যা যাদের সর্বদা লেগে থাকে, যাদের সবসময় পায়খানা হবে হবে ভাব কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না, কনস্টিপেশন অনুভব করে, তাদের নিদ্রাহীনতায় নাক্স খুবই ভালো কাজ করে। এবং এরা সেই ব্যক্তিদের জন্য বেশি উপকারী যারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও পরিশ্রমী, তবে এক স্থানে বেশি সময় কাটায়, তাদের মনোভাব প্রায় চঞ্চল থাকে, চিৎকার করার মতো, তারা কোনো কিছুতে আক্রান্ত হলে তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে। আমরা সর্বশেষ হায়োসিয়ামাস নিয়ে কথা বলতে চাই। আমাদের হোমিওপ্যাথিতে যতগুলা মেডিসিন আছে, সবচাইতে নির্লজ্জ শ্রেণীর লোকের মেডিসিন হচ্ছে হায়োসিয়ামাস বলা হয়। এটি ব্যবহার হয় যারা স্নায়বিক উত্তেজনার কারণে নিদ্রাহীনতা হয়, বিশেষ করে মস্তিষ্কে বিভ্রান্তকর চিন্তা দ্বারা পূর্ণ হয়ে যায়। এটা শিশুদের জন্য উপকারী, যারা কাঁপতে থাকে, চিৎকার করতে থাকে, ভয় পায়, কম্পন অনুভব করে। এছাড়া সেই ব্যক্তিদের জন্য হায়োসিয়ামাস কার্যকর যারা খুবই চঞ্চল এবং সহজে উত্তেজিত হয়, এবং যাদের লাজ লজ্জা খুবই কম। তো আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করি। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আমরা ভিডিওগুলো তৈরি করি সাধারণ মানুষ এবং হোমিওপ্যাথিক ছাত্রছাত্রী বা আমাদের যারা ভক্তবৃন্দ আছে তাদের জন্য, সব শ্রেণীর উপযোগী করে তৈরি করি। তো এই জন্য এখানে আমাদের বিভিন্ন ধরনের তথ্য থাকে। আমরা ওষুধের তথ্যও দিয়ে থাকি, আমরা ওই রোগটা সম্পর্কিত আমরা বেশ কিছু একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলি পছন্দ হয়, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমরা যাতে আরো ভালো ভালো কাজ করতে পারি। এই প্রতীক্ষায় আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।